নভেম্বর ৫ অফিসের জন্য বেতন দেয় ৫,৫০০ টাকা। নভেম্বর ৮ বিনিয়োগের প্রাপ্তি ৪,০০০ টাকা। নভেম্বর ১২ জামা ট্রেডার্স ৩,৫০০ টাকার পূর্ব নিষ্পত্তিতে ৩,৩০০ টাকা প্রদান। নভেম্বর ১৮ অফিসের ভাড়া পরিশোধ ২,৫০০ টাকা। নভেম্বর ২০ ঋণ গ্রহণ ১০,০০০ টাকা। নভেম্বর ২৩ কামাল ট্রেডার্স হতে ৫% মাত্রায় চেকের পণ্য ক্রয় ৩০,০০০ টাকা এবং যুক্তরাজ্যের হতে নগদ বার্তার পরিমাণ। এটা বার্তা পাইছি। নগদ বার্তা পরিমাণ 2 টাকা। নভেম্বরের ৪ কি বলছিল? মালিহা এন্ড সন্সের নিকট হতে ৫,৪০০ টাকার প্রাপ্তি এবং বার্তা প্রদান ১০০ টাকা। আমরা সরাসরি লিখছি বার্তা প্রদান কত? তারপরে বলছে নভেম্বরের ১২ জামাল ট্রেডার্সকে ৩,৫০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ৩,৩০০ টাকা প্রদান। তাহলে দেই না কত টাকা? ২০০ টাকা। তাহলে ২০০ টাকা হলো একটা প্রাপ্তি নাকি? মোট কত হয়? এখন আমার কি দিয়েছে? স্যার লেনদেন সমূহের ভিত্তিতে নগদ প্রাপ্তি যাবে। নগদ প্রাপ্তি যাবে কি কি আসবে? যে সকল কারণে ব্যবসায়ের টাকা পরিমাণ বৃদ্ধি পায়। তার মধ্যে রয়েছে নভেম্বরের ১ তারিখ বলছে শহীদের নিকট থেকে ৫,০০০ টাকা ৫% বার্তা নগদে বিক্রয় ৮,০০০ টাকা। এই বার্তাটা কি বার্তা? আমরা এটা বলছিলাম কারবারি বার্তা। কারবারি বার্তার টাকা কি হিসাবে আসে? আসে এর নাম লিখছি 5% বার্তা। ৮,০০০ টাকা 5% বার্তা হলো ৪০০ টাকা। আমরা লিখছি ৭,০০০ তাহলে বার্তার পরিমাণটা বাদ দিয়ে যে পরিমাণ এটা হলো ৭,০০০ টাকা। তাহলে বার্তা বিক্রয় করে যাবে নাকি? নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব তার মানে নগদ হিসাব ডেবিট হয় নগদ ডেবিটে করে লিখলাম। বিক্রয় হিসাব ক্রেডিট হয় বিক্রয় হিসাব ক্রেডিটে করে লিখলাম। এখানে এই শিরোনামটার নাম হলো ক্রেডিট হিসাবে খাত। ক্রেডিট হিসাবে খাত এক্ষেত্রে নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হিসাবে খাত হলো বিক্রয় হিসাব তার মানে লিখলাম বিক্রয় হিসাব। তারপরে বলছে ৪ তারিখ মালিহা এন্ড সন্সের নিকট হতে ৫,৪০০ টাকা প্রাপ্তি বার্তা প্রদান ১০০ টাকা। তাহলে জমিটা কি হয়? নগদ হিসাব ডেবিট নগদ বার্তা হিসাব ডেবিট। আরেকটা জিনিস আমরা কার থেকে টাকা পাই? দেনাদারের কাছ থেকে টাকা পাই। এখানে দেনাদারের নাম কি? মালিহা এন্ড সন্স দেনাদার ক্রেডিট। ঠিক আছে? তাই আমরা লিখলাম নগদ হিসাব ডেবিট বর্ত বার্তা ক্রেডিট ডেবিট দেনাদার ক্রেডিট। বিপরীত নাম ক্রেডিট হিসাবের নামটা হলো মালিহা এন্ড সন্স। এখানে কেউ যদি দেনাদার হিসাব দেখে তাও হবে। তারপরে ৮ নাম্বার বিনিয়োগের সুদ প্রাপ্তি যাবে কি হয়? নগদ হিসাব ডেবিট সুদ আয় ক্রেডিট। নগদ হিসাব ডেবিট সুদ আয় ক্রেডিট। তাহলে নগদ হিসাব ডেবিট হয় আমরা ডেবিটের করে লিখলাম। সুদ আয় নামে করে ঘর নাই এজন্য আমরা লিখলাম অন্যান্য হিসাব ক্রেডিট। ঠিক আছে? ক্রেডিট হিসাবে খাতের নাম হলো সুদ আয় এজন্য আমরা লিখে দিলাম সুদ আয়। ঠিক আছে? ক্রেডিট হিসাবে খাতে করে লিখলাম কি আয়? সুদ আয়। তারপরে আসেন ২০ তারিখ ঋণ গ্রহণ যাবে নাকি? ঋণ গ্রহণের ফলে দায় বৃদ্ধি পায় কথা ঠিক, কিন্তু ঋণ গ্রহণের ফলে আমাদের নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পায়। তা আমি লিখলাম ঋণ গ্রহণ ১০,০০০ টাকা যাবে নাকি? নগদ হিসাব ডেবিট ঋণ দায় হিসাব ক্রেডিট। তাই না? এখানে ব্যাংক থেকে ঋণ নিছে আর বান্ধবীর থেকে ঋণ নিছে বলা নাই। এজন্য আমরা এটা ধরে নিলাম ঋণ দায়। ঋণ টাকা কি? দায়। তাহলে নগদ হিসাব ডেবিট ঋণ দায় নামে কোনো ঘর নেই এজন্য আমরা লিখলাম অন্যান্য ঘরে। কত টাকা? ১০,০০০ টাকা। ক্রেডিট হিসাবে বা ক্রেডিট খাতের নাম ছিল কি? ঋণ দায় হিসাব। এজন্য আমরা লিখে দিলাম ঋণ দায় হিসাব ক্রেডিট। এবার সবগুলো নগদ টাকা যোগ করব, সবগুলো বাকি টাকা যোগ করব, সবগুলো বিক্রয়ের টাকা যোগ করব, দেনাদার টাকা যোগ করব, অন্যান্য টাকা যোগ করব। যোগ করলে নগদের টাকা হয় ২৭,০০০, প্রদত্ত বার্তা হয় ১০০, বিক্রয় হয় ৭,৬০০, দেনাদার হয় ৫,৫০০, অন্যান্য হিসাব হয় ১৪,০০০। কারো কোনো প্রশ্ন আছে? নগদ প্রদান নগদ প্রাপ্তির বিপরীত। ঠিক আছে? নগদ প্রাপ্তিতে যে ঘরগুলো হয়েছে বিপরীত ঘরগুলো হবে নগদ প্রদান। নগদ প্রদান যাবে না। নগদ প্রদান যাবে না কি কি আসে? যে সকল কারণে নগদের টাকা হ্রাস পায় সকল লেনদেনগুলো নিয়ে তৈরি হয় নগদ প্রদান যাবে না। তার মধ্যে প্রথমে আছে ৫ তারিখ
5 তারিখে বলছে অফিসের জন্য একটি ক্যালকুলেটর কয় 500 টাকা যাবে কি হবে? ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব হবে না এখানে। এখানে আমি মনিহারি হিসাব ডেবিট, বিপরীত নাম নগদ হিসাব ক্রেডিট। আমরা নগদ হিসাব ক্রেডিট লিখছি, মনিহারি নামে করে ঘর নেই, তাই আমরা লিখছি অন্যান্য হিসাবে করে। ডেবিট হিসাবের খাতার নাম হলো মনিহারি হিসাব। 12 তারিখ জামাল ট্রেডার্সকে 3500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে। তাহলে জামাল ট্রেডার্সকে কাহলে কি কিছু বলছে? নাম বলে জায়গা নাম শেষ করতে দে। জামাল ট্রেডার্সকে 3500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3300 টাকা প্রদান। তাহলে আমরা কাকে টাকা প্রদান করি? তাহলে জামাল ট্রেডার্স একটা পাওনা। তাহলে তাহলে কি হবে? নগদ হিসাব ক্রেডিট, প্রাপ্ত মাত্রা ক্রেডিট এবং পাওনা হিসাব আমরা লিখছি। প্রাপ্ত লাখটার ঘরে লিখছি 300, নগদ টাকা কাছে 3300 আর পাওনাদার ছিল 3500। ডেবিট হিসাবের গায়ের নাম হলো পাওনাদার। নাম কি? জামাল ট্রেডার্স। 18 তারিখ বলছে অফিসের ভাড়া পরিশোধ যাবে কি? ভাড়া হিসাব ডেবিট, ভাড়া খরচ ডেবিট, নগদ হিসাব ও নগদ হিসাব ক্রেডিট দিকে লিখছি। ভাড়ার নামে কোনো ঘর নেই, তাই আমরা লিখছি অন্যদের ঘরে ভাড়া খরচ হিসাব। 23 তারিখ কামাল ট্রেডার্স হতে 5% বাট্টায় চেকে পণ্য ক্রয় 30,000 টাকা যাবে কি হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। এখন চেকে পণ্য ক্রয় করলে হয় ব্যাংক হিসাব ক্রেডিট। মনে রাখবেন নগদ প্রাপ্তি যাবে না, নগদ প্রদান যাবে না। নগদ টাকাকে ক্যাশের টাকা হোক, ব্যাংকের টাকা হোক, নগদের টাকা ধরে লেখা হয়। ঠিক আছে? তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা আসবে? 30,000 নাকি 28,000? 28,000 টাকা নব্বই। ক্রয় এবং বিক্রয়ের সাথে সাথে যে বাট্টা পাওয়া যায় বা বাট্টা দেওয়া হয় এটাকে বলা হয় কারবারি বাট্টা। কারবারি বাট্টার টাকা হিসাবে অন্তর্ভুক্ত হবে না, এইজন্য আমরা এখানে লিখি না লিখব না। আমরা লিখব 28,500 টাকা। তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট 28,500, নগদ হিসাব ক্রেডিট 28,500। ডেবিট হিসাবের নাম হলো ক্রয় হিসাব, আমরা লিখছি ক্রয় হিসাব। এবার সবগুলো ক্রয় হিসাব ডেবিটের টাকা যোগ করলে 28,000, 12,000 টাকা যোগ করলে, অন্যান্য টাকা যোগ করলে, বাট্টার টাকা যোগ করলে, নগদ টাকা যোগ করলে 34,800। এখন এতটুকু লিখলেই যথেষ্ট, কিন্তু পরীক্ষার হলে আপনি নিশ্চিত হবেন কিভাবে আপনার অঙ্কটা হয়েছে কিনা। এটার জন্য নগদ প্রাপ্তি যাবে না, নগদ প্রদান যাবে না। এটার ক্ষেত্রে আপনার টাকা হয়েছে কিনা এটা যাচাই করার জন্য সবগুলো ডেবিট খাতের যোগফলগুলো যোগ করবেন একসাথে, ক্রেডিট খাতের যোগফলগুলো যোগ করবেন একসাথে। তাহলে এই দুটো যোগ করলে হয় 35,000 টাকা। ঠিক আছে? এই তিনটা যোগ করলে হয় 35,000 টাকা। তাহলে ডেবিটের টাকাগুলো এবং ক্রেডিটের টাকাগুলো সমান না অসমান? সমান সমান হলে অন্তত কি হয় না?